সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা প্রাণীবিদ্যার তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আসো শুরুতে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে শুরু করি। লক্ষ্য করো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? তো চিত্রে যে অস্বাভাবিকতাটি লক্ষ্য করছো, আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব। মানে আজকে আমাদের আলোচনার বিষয় স্থূলতা বা ওবেসিটি। তো প্রথমে আমরা দেখে নিই যে এই পাঠ শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। আশা করি যে আজকের পাঠ শেষে আমরা স্থূলতা কি তা বলতে পারবো। বিএমআই মানদণ্ড ব্যবহার করে স্থূলতার মান নির্ণয় করতে পারবো। স্থূলতার স্বাস্থ্যগত সমস্যাগুলো বলতে পারবো। স্থূলতার কারণ ব্যাখ্যা করতে পারবো। স্থূলতায় করণীয় সম্পর্কে বলতে পারবো। তো শুরুতে আমরা স্থূলতা কি এটি জেনে নিই। স্থূলতা এক ধরনের স্বাস্থ্যগত সমস্যা, যাতে দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হয়ে শারীরিক সমস্যা সৃষ্টি করে। তো এখানে আমাদের একটু মনে রাখা প্রয়োজন যে মূলত শরীরে স্বাভাবিক চর্বির চেয়ে যখন 20% অধিক চর্বি সঞ্চিত হয়, তখন এই পর্যায়টাকে মূলত স্থূলতার পর্যায় হিসাবে ধরা হয়। এ সময় শরীরের বিএমআই এর মানটা 30 অতিক্রম করে যায়। সেই পর্যায়টাকে বলা হয় স্থূলতা। তো আমরা একটা শব্দ শুনলাম এখানে যে বিএমআই। বিএমআই এটি ভালোভাবে আমাদের জেনে রাখা প্রয়োজন। বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স, যার বাংলা দেহের ওজন সূচক। তো এটা কি? যদি আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে বলতে যাই, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সংজ্ঞা সেই অনুযায়ী বলতে গেলে দেহের ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় বা যে ফল পাওয়া যায় তাই হচ্ছে বিএমআই। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে দেহের ওজনটাকে তুমি কেজি এককে নেবে আর উচ্চতাকে মিটার এককে নেবে। তার মানে তোমার উচ্চতা মিটার এককে যা হবে সেটাকে তুমি বর্গ দিয়ে ওই ওজনটা কেজি এককে যা হবে তাকে ভাগ দেবে, তাহলে যে মান পাবে সেটি হচ্ছে দেহের বিএমআই। তো এটি বের করে ফেলবে। এখন আমাদের ছোট্ট একটা ইনফরমেশন জানা দরকার যে আমরা তো জানি দেহের উচ্চতা কত ফুট কত ইঞ্চি। যেমন আমরা বলি যে আমাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি বা 5 ফুট 4 ইঞ্চি বা 5 ফুট 2 ইঞ্চি। তাহলে আমরা মিটারে কিভাবে বের করব? তো আমরা মনে রাখবো যে 1 ফুটে তো 12 ইঞ্চি, তার মানে 5 ফুট 2 ইঞ্চি মানে কত? 5 বাং 60 আর 2 62 ইঞ্চি। তখন ওই ইঞ্চিটাকে তুমি 0.0254 দিয়ে গুণ দিলে মিটারে চলে যাবে। অর্থাৎ 1 ইঞ্চি সমান সমান 0.0254, এটা দিয়ে গুণ দেবে, তাহলে তুমি মিটার এককে চলে যাবে। ওই মানটা বর্গ করে যা হয় তাকে তুমি ওজনকে ভাগ দেবে সেটা দিয়ে, তাহলে তুমি বিএমআই এর মান পেয়ে যাবে। এখন এই মান কত হলে আমাদের দেহের স্থূলতা সম্পর্কে কি নির্দেশিকা পাওয়া যায় সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2000 সালে প্রকাশ করেছে। আমরা সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2000 সালে মানুষের স্থূলতা নির্ণয়ে বিএমআই এর যে মান নির্দেশিকা প্রকাশ করে সে অনুসারে আমরা একটু দেখে নিই। এই মান যদি 18.5 এর নিচে থাকে, বিএমআই এর মান যদি 18.5 এর নিচে থাকে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় কম আছে। আর বিএমআই এর মান 18.5 থেকে 24.9 যদি হয়, তাহলে স্বাভাবিক ওজনের মধ্যে রয়েছে। বিএমআই এর মান 25 থেকে 29.9 এর মধ্যে থাকলে তার অতিরিক্ত ওজন, অর্থাৎ এই অবস্থাকে আমরা ফ্যাট বলতে পারবো, মোটা, কিন্তু সেটা কিন্তু স্থূলতা নয়। স্থূলতার পর্যায় হচ্ছে এটি যে 30 অতিক্রম করে যখন 34.9 এর মধ্যে থাকে, এই পর্যায়টা হলো স্থূলতার প্রথম স্তর। এরপর 35 অতিক্রম করলে এই পর্যায়টাকে আমরা অতিস্থূল বলবো। তবে মনে রাখতে হবে 35 থেকে 39.9 এই মান পর্যন্ত হলো স্থূলতার দ্বিতীয় স্তর, আর 40 অতিক্রম করলে সেটাকে বলা হয় স্থূলতার সর্বোচ্চ পর্যায়, অর্থাৎ অতি স্থূল, বা এটা হলো স্থূলতার সবশেষ পর্যায়। তো আমরা
মানগুলো দেখলাম, এই মানগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ তোমার পরীক্ষায় বিএমআই বের করে সে সম্পর্কে যদি স্বাস্থ্যগত অবস্থা মন্তব্য করতে হয়, তাহলে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে যে মান কত এবং সেটা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাটা কি। তাহলে আমরা আবার একটু দেখে নিই। 18.5 এর নিচে থাকলে সে হলো শরীরে ওজন কম তার। 18.5 থেকে 24.9 এটা থাকলে স্বাভাবিক ওজন। 25 থেকে 29.9 এর মধ্যে থাকলে অতিরিক্ত ওজন। 30 থেকে 34.9 এর মধ্যে থাকলে স্থূলতার প্রথম স্তর। আর 35 অতিক্রম করলে 35 থেকে 39.9 থাকলে দ্বিতীয় স্তর, দেন 40 অতিক্রম করে স্থূলতার সর্বোচ্চ বা তৃতীয় পর্যায়। তো এখন আমরা স্থূলতার স্বাস্থ্যগত যে সমস্যাগুলো, আমি প্রথমেই সংজ্ঞায় বলেছিলাম যে স্থূলতা একটি স্বাস্থ্যগত সমস্যা। তো সেই সমস্যাগুলো কি কি হতে পারে? যদি একটা ব্যক্তি শরীরে অতিরিক্ত চর্বি জমতে থাকে, তখন তার শরীরে যে ধরনের উপসর্গগুলো দেখা যেতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হৃদরোগ, বিভিন্ন ধরনের হৃদরোগ, তার মধ্যে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, তারপরে হার্ট ফেইলিউর, এই ধরনের যে হৃদরোগগুলো এটা দেখা দিতে পারে। সাথে বুকে ব্যথা, যেটা অ্যানজাইনা, এটা হতে পারে। তো এই হচ্ছে, আরো হতে পারে ডায়াবেটিস, তারপর ক্যান্সার, উচ্চ রক্তচাপ বললাম এর মধ্যে, আর হচ্ছে গেটে বাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা, এই গেটে বাত, এই ধরনের স্বাস্থ্যগত সমস্যাগুলো দেখা যেতে পারে এই স্থূলতার কারণে। এবার আমরা স্থূলতার প্রধান কারণগুলো দেখে নিই। স্থূলতার অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম যে কারণটা বলতে হবে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। আমাদের অনেকেরই খাদ্য সম্পর্কে যে ধারণা প্রয়োজন, পুষ্টি সম্পর্কে যে ধারণা প্রয়োজন, এটির অভাব রয়েছে, যে কারণে আমাদের খাদ্যাভ্যাস সঠিক নয়। তার মধ্যে আমরা অনেক সময় অতিরিক্ত চর্বি ও ক্যালোরিযুক্ত খাবার খাই। এই অতিরিক্ত চর্বি যখন আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, এটি কিন্তু শরীরে সঞ্চিত হয়ে স্থূলতার কারণ হয়ে দাঁড়ায়। এরপর অতিরিক্ত ফাস্ট ফুড আমরা খেয়ে থাকি ইদানিং, যে পথে রাস্তা যে ওই যে স্ট্রিট ফুড গুলো বলে, এই স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড গুলো, এগুলো অতিরিক্ত চর্বি থাকে, তেল থাকে, এগুলো শরীরে মেদ জমাতে থাকে। তো এটিও কিন্তু স্থূলতার অন্যতম একটি কারণ। এরপর কিছু আছে অতিরিক্ত খাবার খাওয়া। অতিরিক্ত খাবার খাওয়ার এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে কোনো ব্যক্তির শরীরে এক ধরনের ফুড অ্যাডিকশন থাকে। ফুড অ্যাডিকশন হচ্ছে খাদ্যের প্রতি একটা নেশা। তো এই খাদ্যের প্রতি নেশা যাদের আছে, তারা কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি খাবার খেয়ে থাকে। এ কারণে কিন্তু তারা অনেক সময় স্থূল হয়ে যায়। এরপর অন্যতম একটি কারণ হচ্ছে কোমল পানীয় বেশি পরিমাণে খাওয়া। যেমন কোক, ফান্টা জাতীয় যে কোমল পানীয়গুলো রয়েছে, এই সকল কোমল পানীয়গুলো কিন্তু অতিরিক্ত স্যাচুরেটেড কার্বন থাকে, তারপরে সুগার থাকে, এগুলো কিন্তু শরীরে মেদ জমাতে কাজ করে। তো আমরা এখানে বলেছিলাম যে তোমার ফুড অ্যাডিকশন। তো ফুড অ্যাডিকশন কিভাবে আসলে তৈরি হয়, দেখো এটা কিন্তু একদম মস্তিষ্ক নিয়ন্ত্রিত। ছোট্ট একটি ভিডিও দেখে নেই। এই লক্ষ্য করো যে কিছু আমাদের যে জিহ্বার নিচে যে টেস্ট বার্ড গুলো রয়েছে, এই টেস্ট বার্ড গুলো সাথে যে স্নায়ু রয়েছে, এই স্নায়ুটা সরাসরি আমাদের মস্তিষ্কের যে কাস্টেটরি কর্টেক্স রয়েছে, এই কাস্টেটরি কর্টেক্সটা হচ্ছে আমাদের এই মূলত যে ফুড অ্যাডিকশনটা এটা নিয়ন্ত্রণ করে থাকে। এখানে আবার লক্ষ্য করো, এই একদম মস্তিষ্কের শীর্ষে একটা অংশ কাস্টেটরি কর্টেক্স, এই অংশটাই হচ্ছে মূলত ফুড অ্যাডিকশনটার জন্য দায়ী। তো আমরা স্থূলতার প্রধান কারণের মধ্যে খাদ্যাভ্যাস যে কারণটি, সেটি ব্যাখ্যা করলাম। এবার আমরা দেখে নিই যে আর কি কারণ দায়ী রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে জীবনযাত্রা প্রণালী। অনেকে আমরা অলস এবং আলসী জীবনযাপন করি। যে সময়টুকু পাওয়া হয় সেই সময়টুকু শুয়ে বসে কাটিয়ে থাকি। এই সময় কিন্তু শরীরে যখন প্রয়োজনীয় যে এক্সারসাইজ প্রয়োজন, এটা যখন করা হয় না, তখন শরীরে সহজেই মেদ জমতে থাকে। এছাড়া কায়িক পরিশ্রমবিহীন কিছু চাকুরি আছে, যেটাকে আমরা ডেস্ক জব বলে থাকি, যে সারাদিন একটা নির্ধারিত ডেস্কে বসে তাকে কাজ করতে হয়। এ ধরনের চাকরি যারা করে, তাদের কিন্তু যেহেতু হাঁটা চলার সুযোগ কম, এটা কিন্তু তার শরীরে মেদ জমিয়ে দিতে অনেক বড় একটা ভূমিকা রাখে। এরপর নিয়মিত ব্যায়াম না করা। নিয়মিত ব্যায়াম আমরা জানি যে শরীরের চর্বিটাকে কমিয়ে দেয়।
নিয়মিত ব্যায়াম না করার অন্যতম একটি কারণ। এছাড়া বাড়ির বাইরে অতিরিক্ত খাবার গ্রহণ করা। একটু আগে যেটা বলছিলাম যে স্ট্রিট ফুড যেটা খাওয়া, এটা কিন্তু স্থূলতার অন্যতম আরেকটি কারণ। এবার আরেকটি কারণ হচ্ছে শিক্ষার অভাব। শিক্ষার অভাব হচ্ছে যে স্থূলতার প্রভাব সম্পর্কে একটা অজ্ঞতা। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভালো খাদ্য সম্পর্কে না জানা। অর্থাৎ স্থূল যদি আমি হয়ে যাই তাহলে আমার শারীরিক কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এটি যেমন আমরা জানি না, তেমনি কোন খাদ্যগুলো আমাদের প্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করবে কিন্তু মেদ জমাবে না শরীরে, এই যে ভালো খাদ্য সম্পর্কে ধারণা, এটারও কিন্তু অভাব আমাদের রয়েছে। এরপরে আরেকটি ব্যাপার হচ্ছে সুস্বাস্থ্য সম্পর্কে ধারণা, যে আমরা অনেকে মনে করি যে বাচ্চা স্বাস্থ্যবান হলেই হয়তো সুস্বাস্থ্যের অধিকারী হলো, কিন্তু আসলে স্বাস্থ্যবান মানেই কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী না। কারণ অতিরিক্ত মেদ জমে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া এই শরীর কিন্তু সুস্বাস্থ্য না। সুস্বাস্থ্য হচ্ছে যে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে, অতি প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান তার শরীরে থাকতে হবে, পুষ্টির যে ঘাটতি এটা যেন না থাকে, এটা হচ্ছে তার সুস্বাস্থ্য। তো শিক্ষার এই জায়গাগুলোতে আমাদের কিছুটা অভাব রয়েছে। এরপর গর্ভধারণের সময় অনেক মহিলা সন্তানের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের তাগিদে অতিরিক্ত খাবার খেয়ে থাকে। তো এ সময় তার শরীরে স্বাভাবিকের চেয়ে স্বাস্থ্যটা বেড়ে যায় এবং পরবর্তী সময়ে কিন্তু এই স্বাস্থ্য অনেকে আর কমাতে পারে না, বাকি জীবন তাকে এই স্থূলকায় হয়ে কাটাতে হয়। এটি অন্যতম আরেকটি কারণ। এরপর একটা কারণ রয়েছে নিদ্রাহীনতা। এই নিদ্রাহীন অবস্থা আবার অতিরিক্ত ঘুম দুটোই কিন্তু স্থূলতার কারণ হিসেবে দায়ী। কারণ নিদ্রাহীন অবস্থায় যেমন শরীর থেকে কিছু হরমোন বের হয় যেটা চর্বি জমাতে সহায়তা করে, আবার অতিরিক্ত ঘুমের ফলেও কিন্তু চর্বি শরীরে জমতে পারে। তার মানে পরিমিত ঘুমটা কিন্তু প্রয়োজন। হ্যাঁ, আর কিছু রয়েছে ঔষধ সেবনের প্রভাব, যে কিছু ঔষধ আছে কিন্তু যেগুলো শরীরটাকে মটিয়ে দেয়। এরপর স্বাস্থ্যগত এবং জিনগত সমস্যা, যেগুলো যে সে পারিবারিকভাবে জিনগতভাবেই মোটা। তো এই জিনগতভাবে যারা মোটা তারা কিন্তু শারীরিক পরিশ্রমের দ্বারা, অর্থাৎ কায়িক পরিশ্রম এবং এক্সারসাইজ এটার মাধ্যমে কিন্তু শরীরটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে, তা না হলে কিন্তু সে এই জিনগত কারণেই মোটা হয়ে যাবে। তো আমরা কারণগুলো দেখলাম, তাহলে এবার দেখে নেব আমরা প্রতিরোধে কি করা যায়। তো প্রতিরোধের প্রধান কাজটি তোমরা বুঝতেই পারছো এখন, যে আমাদের খাদ্য গ্রহণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে ২ ধরনের খাবার রয়েছে, তো ২ ধরনের খাবারের মধ্যে কোন খাবারটা পরিহার করতে হবে, কোন খাবারটা গ্রহণ করতে হবে এর মধ্যে বুঝে ফেলার কথা, যে এখানে অতিরিক্ত ফাস্ট ফুড রয়েছে, তেল চর্বি যুক্ত এই ফাস্ট ফুড পরিহার করে গ্রহণ করতে হবে কি যে পরিমিত খাবারগুলো, পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো এটা গ্রহণ করতে হবে। তো আমি এখানে একটি ভিডিও দেখাই তোমাদের, লক্ষ্য করো। একটা ছোট্ট মেয়ের গল্প এখানে, যে এই মেয়েটি যখন ছোট অবস্থায় ছিল তখন তার ওজন ৬৬ পাউন্ড সে কমিয়েছিল তার এক্সারসাইজ এবং কায়িক পরিশ্রমের দ্বারা। তো তার যে ঘটনাটি সেটি হচ্ছে যে সে ছোট যখন ছিল তখন সে স্বাভাবিকের তুলনায় একটু মোটা ছিল, এবং সেই মোটা থাকার কারণে তার বন্ধুরা তাকে কিন্তু মোটা, মুটকি এগুলো বলে খেপাতো তাকে, এবং এর কারণে সে পরবর্তীতে তার মায়ের সাথে যে কাজটি করেছিল, প্রতিদিন সকালে হাঁটতো এবং খাবারের মধ্যে তারা বিভিন্ন ধরনের ফ্রুটস এটা খেত, এবং সে কায়িক পরিশ্রম, সাঁতার, দৌড়ানো, সাইক্লিং এগুলো বাড়িয়ে দিল। এগুলো বাড়ানোর ফলে সে কিন্তু তার ওজন কমিয়ে আনতে সক্ষম হয়েছিল, যেটা পূর্বে তার স্বাস্থ্যগত অবস্থা যেরকম ছিল, এক্সারসাইজের পরে স্বাস্থ্যগত অবস্থাটা সেটা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। লক্ষ্য করে দেখো, এই হচ্ছে পরের অবস্থাটা। তো এই ছবিতে দেখা যাচ্ছে এর পূর্বের অবস্থা, আর ঠিক এখন আমরা দেখব তার এক্সারসাইজ এবং কায়িক পরিশ্রমের পরের অবস্থাটা। তাহলে লক্ষ্য করে দেখো যে এর জন্য কোনটি কাজ করেছে। তাহলে বুঝতেই পারছো যে তার ক্ষেত্রে কিন্তু ব্যায়াম, কায়িক পরিশ্রম, নিয়মিত হাঁটা এবং খেলাধুলা, সাঁতার এটা কিন্তু খুব কার্যকরী হয়েছে। সে নিয়মিত সকালে হাঁটতো মায়ের সঙ্গে এবং নিয়মিত ব্যায়াম করতো, কায়িক পরিশ্রম করতো, আর খেলাধুলার মধ্যে সে যে বাস্কেটবল খেলা করতো, এর ফলে কিন্তু তার অনেক দৌড়াতে হতো এবং সাঁতার কাটতো সে নিয়মিত। এর ফলে কিন্তু সে তার শরীর থেকে ৬৬ পাউন্ড ওজন কমাতে সক্ষম হয়েছিল। তাহলে আমরা এই রিয়ানা মেয়েটার জীবন থেকে আমরা দেখতে পেলাম যে
প্রতিরোধ কি? এছাড়া যদি অতিরিক্ত মোটা হয়ে যায়, যেটা কায়িক পরিশ্রমের দ্বারা কমানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ঔষধ সেবন করতে হবে। এছাড়া যদি প্রয়োজন হয়, চিকিৎসক যদি মনে করেন, তাহলে চিকিৎসক তাকে ব্যারিয়াট্রিক সার্জারি করতে পারেন। ব্যারিয়াট্রিক সার্জারি হচ্ছে দেহ থেকে অতিরিক্ত চর্বি অপসারণের একটি শল্য চিকিৎসা। এর মাধ্যমে অপারেশনের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত চর্বি অপসারণ করে ফেলা হয়। তো এই প্রতিরোধ ব্যবস্থাগুলো আমরা দেখলাম। আর স্বাস্থ্য ঠিক রাখতে হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। তাহলে প্রতিরোধের এই যে যাবতীয় ব্যবস্থার পরও আমরা সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যাপারটি, সেই সম্পর্কে আমি ছোট্ট একটি ভিডিও তোমাদের এখন দেখাবো। এই ভিডিওটি একজন প্যারাট্রুপারের জীবনী নিয়ে, যে 15 বছর আগে এই প্যারাট্রুপারকে ডাক্তার বলেছিল যে সে আর কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবে না। তো এত মোটা হয়ে গিয়েছিল সে, এবং সে তার এই পরিণতি মেনে নিয়েছিল। তো যখন তার বয়স ৪৭ বছর, সেই সময় সে তার আশা ভরসা ছেড়ে দিয়েছিল যে বাকি জীবন হয়তো তাকে এই মোটা অবস্থায় স্বাভাবিক জীবনে আর ফিরতে না পারা অবস্থায় কাটিয়ে দিতে হবে। তো সে কিন্তু একজন প্যারাট্রুপার ছিল তার স্বাভাবিক জীবনে, এবং একবার প্যারাট্রুপ করার সময় সে পড়ে যায়। পড়ে গিয়ে তার হাঁটুতে চোট পায় এবং পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করে আস্তে আস্তে মোটা হতে থাকে এবং অতিরিক্ত মোটা হয়ে পড়ে। একটা সময় তার ওজন অনেক বেড়ে যায় এবং বেসিক্যালি সে কিন্তু সেই অবস্থা, সেই পরিণতিটাকে মেনে নিয়েই জীবন কাটাতে থাকে। কিন্তু তার একটা পর্যায়ে যখন সে হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, এক্সারসাইজ তার কাছে অসম্ভব মনে হয়, সেই সময় অনেক ইয়োগা ইনস্ট্রাক্টর তার স্বাভাবিক অবস্থায় না ফেরার কথা বললেও একজন ইয়োগা ইনস্ট্রাক্টর তাকে বলেছিল যে না, এটা কিন্তু তার কামব্যাক করা সম্ভব, সে যদি চেষ্টা করে। তো সেই ইয়োগা ইনস্ট্রাক্টরের কথার প্রতি বিশ্বাস রেখে সে তার স্বাভাবিক জীবনে ফেরার প্রচেষ্টাটা করতে শুরু করে। অর্থাৎ দুটো বিষয় এখানে, একটা হচ্ছে একটা বিশ্বাস সে অর্জন করে ইয়ার থেকে, কথা থেকে, সেই বিশ্বাসের উপর ভর করে সে তার প্রচেষ্টাটা আরম্ভ করে। যখন সে চেষ্টা শুরু করে তখন কিন্তু সে বারবার হোঁচট খায়, পড়ে যায়, তারপরেও সে আবার ঘুরে দাঁড়ায়। সে ওই যে বিশ্বাস তাকে কিন্তু তাড়িত করে এবং সে বারবার তার পূর্বের জায়গায়, চেষ্টার জায়গাটিতে ফিরে আসে। তো এখানে দেখতে পাচ্ছ যে সে কত এক্সারসাইজটা করার সময় কতবার সে পড়ে যায় এবং স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না, বসতে পারে না। এই অবস্থা কিন্তু সে তার চেষ্টা চালিয়ে যায়, স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা। তো সে একটু কমে গেল, তার ওজনটা কিছুটা কমার পর সে কিন্তু তার বিশ্বাসটা কিছুটা, যখন বিশ্বাসের উপরে সে একটা আস্থা ফিরে পায় আরকি। যে সে বিশ্বাস করতে থাকে যে হ্যাঁ, এটা সম্ভব। আ এরপর সে তার চেষ্টাটা আরো বেশি করে চালিয়ে যেতে থাকে। তো এখন সে কিন্তু স্বাভাবিকভাবে একটু হাঁটতে শুরু করল। এক পর্যায়ে সে লাঠি ছাড়াই নিজের মতো করে হাঁটার অনুশীলন শুরু করল। দেখো, সে ১০০ পাউন্ড ওজন কমালো মাত্র ৬ মাস প্রচেষ্টায়। তো এই ওজন কমানো থেকে সবচেয়ে বেশি যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বিশ্বাস এবং প্রচেষ্টা। যে তুমি যদি বিশ্বাস করো কোনো বিষয়ে, বিশ্বাস অর্জন করো, আর প্রচেষ্টা যদি অব্যাহত রাখো, তাহলে সবই কিন্তু তোমার দ্বারা অর্জন করা সম্ভব। সুতরাং নিজের বিশ্বাসের জায়গাটি থেকে সরে যেও না।
তো আমি তোমাদের কিছু কাজ এখানে দিচ্ছি। কাজের মধ্যে লক্ষ্য করো, এখানে যে চার্টটি আমি দিয়েছি, চার্টের মধ্যে এখানে প্রত্যেকটি চার্টের এখানে হাইটটি দেওয়া আছে 6 ফুট 2, 5 ফুট 8 এভাবে হাইট দেওয়া আছে, আর বামে আছে কি এর ওজন। তো এই প্রত্যেক ব্যক্তির জন্য এই যে রাব্বি, মৃদুল, জয়া, পিউ, জনি, রজনী এদের প্রত্যেকের ক্ষেত্রে বিএমআই বের করবা এবং বিএমআই বের করে তার স্বাস্থ্যগত অবস্থা এবং জীবনযাত্রায় করণীয় সম্পর্কে মতামত দিবে। এই প্র্যাকটিসটুকু করবে। এরপর একটি সৃজনশীল প্রশ্ন আমি এখানে দিচ্ছি যে রিমনের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হলেও তার ওজন 83 কেজি। নিজেকে সে সুস্বাস্থ্যের অধিকারী মনে করে। সেদিন বাসের সিটে বসতে গিয়ে পাশের লোকটির সাথে ঝগড়ার একটা পর্যায়ে লোকটি বলল, শুধু মোটা হলেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় না, এমন মোটা অস্বাভাবিক আর অসুস্থ। তো এখানে প্রশ্নগুলো হচ্ছে, স্থূলতা কি, কোনো ব্যক্তির বিএমআই জানা প্রয়োজনীয় কেন, উল্লেখিত ব্যক্তির বিএমআই নির্ণয় করো এবং উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা যাচাই করো। আর তোমাদের একটা কাজ দিয়ে দিলাম, সেটা হচ্ছে তোমার স্বাস্থ্যগত অবস্থা নির্ণয় করে বর্তমান জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনা জরুরি তা লিপিবদ্ধ করে উপস্থাপন করো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।